গল্পের নাম তুমি আসবে বলে প্রশংসা চায়, লেখা ইভা রহমান। ভয়ে হিয়ারা অন্তরাত্মা এই মুহূর্তে পুরো সংকুচিত হয়ে আছে। মিহু সব শুনে নিল না কিন্তু মিহুর চোখ মুক্ত দেখে তো তাই মনে হচ্ছে। হিয়ার ভয়কে আরও বাড়িয়ে মিহু রুমে আসলো। ভাঁজ করা হাত দুটো নিয়ে দাঁড়িয়ে সে তার চোখে দুটোকে আরও ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন আগুনের বিস্ফোরণ ঘটল হিয়ার উপর। তোমাকে আমার প্রথম থেকেই সুবিধার মনে হয়নি। আমি জানতাম তুমি ঠিক এ বাড়িতে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছো। বলো কী উদ্দেশ্য তোমার? আমি স্পষ্ট শুনলাম তুমি ফোনে কাকে জানি একটা রিভেন্সের কথা বলছিলে। মিহুর কথায় হিয়ার সংকুচিত আত্মাটা যেন আরও সংকুচিত হয়ে হিয়ারই শরীরের ভিতর মিশে যেতে থাকলো। তাহলে কি প্রথম দিন এসে হিয়া ধরা পড়ে যাবে? তা আবার সামান্য এই ফোনে কথা বলার জন্য? না না, হিয়া কিছুতে এটা হতে দিতে পারে না। তাকে তার কথার জালে মেহুকে বোঝাতে হবে সে যা শুনেছে তা কিঞ্চিত সত্য কিন্তু কিঞ্চিত মিথ্যা। একটা দীর্ঘশ্বাস টেনে হিয়া বিস্মিত চোখে বলতে শুরু করলো, আপনি আমায় ভুল ভাবছেন। আমি এ বাড়িতে উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিকই, কিন্তু রিভেন্স নিতে নয়। আমার উদ্দেশ্য ছিল আপনার দাদিমণির সামনে নিজের বেস্ট ইন্টারভিউ দিয়ে এই চাকরিটাতে জয়েন করা। কারণ আমার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যার জন্য আমার এই চাকরিটা খুবই জরুরি ছিল। আর এই রিভেন্সের কথা বলছেন, আমি কি আপনাদের কি শত্রুতা আপনাদের সাথে আমার যে আমি রিভেন্স নিতে চাইব? আপনি বলুন। হিয়ার কথায় এ মুহূর্তে কোনো প্রশ্ন খুঁজে পেল না মিহু। সত্যি তো, কে হিয়া যে হয়তুকে বাড়িতে এসে রিভেন্স নিতে চাইবে? কিন্তু হিয়ার সব কথা যে সে সোজাসাপটাভাবে বিশ্বাসও করে নিল এমনটাও না। তুমি অনেক চালাক একটা মেয়ে। আজ থেকে তোমার ওপর সবসময় আমার নজর থাকবে। ভেবো না এত সহজে আমি তোমায় রেহাই দেব। কথাটা বলে মিহু রুম থেকে বের হতে উদ্যত হলো। রুম থেকে বের হবে, কিন্তু কি মনে করে দরজার ঠিক মাথায় সে থেমে গেল। পিছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়াকে বলল, আর একটা কথা, তোমাকে যেন আমি উজানের সাথে বেশি মেলামেশা না দেখি। তাহলে এই মেহুর চাইতে কেউ খারাপ হবে না, কেউ না। হিয়া নিজেকে শক্ত করে দাদিমণির রুমে আসলো। দেখতে পেল দাদিমণি একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে তার কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। বাচ্চাটা আর কেউ না, এ হচ্ছে স্পর্শ। দেখতে টকটকে গায়ের রং, কিন্তু বয়সের তুলনায় একটু বেশি নাদুস নুদুস। মনে হয় কোলে নিয়ে চিপে ধরে থাকা যাবে অনেকক্ষণ। এদিকে স্পর্শের এই কান্নার কারণ, একটু আগে তার ঘুম ভেঙেছে, কিন্তু উঠে বসে রুমে কাউকে না দেখতে পেয়ে বয়সে কাচ্ছে। হিয়া গিয়ে স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিতে সম্পূর্ণ এক নতুন মানুষকে দেখে স্পর্শ কিছু মুহূর্তের জন্য স্ট্যাচু হয়ে গেল, কিন্তু পরমুহূর্তে আবার দাদিমণি ঘাড়ে মুখ ডুবিয়ে ঢুকরে কেঁদে উঠল। দাদিমণি স্পর্শের সাথে হিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলল, একেই তোমায় দেখে শুনে রাখতে হবে। স্পর্শকে দেখে একটা অজানা মায়ার জন্ম নিল হিয়ার মনে। হয়তো বাচ্চাটা অনাথ বলে এই মায়াটা কাজ করছে তার, করতেই পারে, স্বাভাবিক। কিন্তু সত্যি কি প্রকৃতির নিয়মে এই মায়া জন্মালো না মন থেকে স্পর্শের প্রতি ভালো লাগা কাজ করছে হিয়ার? অনেক কষ্টে স্পর্শকে থামিয়ে দাদিমণি তার সাথে হিয়ার ভাব করাতে চেষ্টা করলো, কিন্তু এত তাড়াতাড়ি এই স্পর্শ একটা অচেনা মানুষের সাথে ভাব করবে, ব্যাপারটা এত সহজ না। অনেক কাহিনী করে স্পর্শের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে, গিয়ে স্পর্শের সাথে কিছুটা ভাব করতে সক্ষম হলো হিয়া। দাদিমণি স্পর্শকে দুপুরে খাওয়ানোর দায়িত্ব হিয়াকে দিল। আসলে উনি দেখতে চেয়েছিলেন হিয়া ঠিক কতটা কি পারে। সেই উদ্দেশ্য স্পর্শকে নিয়ে ছাদে আসলো হিয়া। ছাদে আসতে পেয়ে স্পর্শের ছোট্ট মন যেন খুশিতে ভরে উঠল। এই ছাদ নামক স্থানটা তার বহু কৌতূহলের জায়গা, কিন্তু তাকে এই ছাদে নিয়ে আসার মানুষের বড্ড অভাব। দাদিমণি পারে না তার হাঁটুর ব্যথা নিয়ে এত ভারী সিঁড়ি বেয়ে উপরে উঠতে। মেয়েও তো শখ করে স্পর্শকে স্পর্শ অবধিও হয়তো সারাদিনে একবার করে না। আর বাকি রইল উজান। সে তার পারিবারিক ব্যবসা থেকে ছুটি পেলে না স্পর্শকে নিয়ে ছাদে আসবে। তবুও সে আসে, সময় সুযোগ হলে সে স্পর্শকে নিয়ে ছাদে আসে। যখন ব্যবসায় কাজের পরিমাণ কমে যায়, তখন নিবিড়কে বাকি কাজের দায়িত্ব দিয়ে সে স্পর্শকে ছাদে নিয়ে আসে। তাই আজ উজান বাদে হিয়ার সাথে ছাদে আসতে পেরে আহ্লাদে ভেসে উঠল স্পর্শ। একটু আগে হিয়ার কাছে আসতে যেটুকু সংকোচ ছিল, তার ছাদে আসতে পেরে সেই সংকোচটুকু বাষ্পের মতো আকাশে মিলিয়ে গেল মুহূর্তে। শাহরিয়ার কুঞ্জে এই ছাদটা ঠিক ঢাকা চিড়িয়াখানার মতো। না মানে কথাই বলে না, ঢাকা চিড়িয়াখানা নাকি একদিনে ঘুরে দেখে স্বাদ মেটানো যায় না, তেমনি এই সুবিশাল বাড়ির সৌন্দর্যে ঘেরা ছাদটা হয়তো একদিনে ঘুরে দেখা অসম্ভব। এক কিনারে কবুতরের ঘর, যেখানে বিরাজ করছে নানা প্রজাতির কবুতর, আর তাদের কণ্ঠে ভেসে আসছে গুরুম গুরুম ধ্বনি।
তো আরেক কিনারে দুটো বিশাল বড় বড় টব। একটাই দেখা মিলছে বাহারি রঙের অ্যাকুরিয়ামে দেখা মাছের মতো লাল, সবুজ, হলুদ নানা রঙের ছোট বড় মাছের সমাহার, আর আরেকটায় ভেসে উঠছে কিছু জলজ ফুল। ফুলটা এর আগেও হইয়া দেখেছে ওর এক মামি বাসায়, কিন্তু ঠিক মনে করতে পারছে না নামটা কি। এসব ছেড়েও পুরো ছাদের চারপাশে কিনারা জুড়ে বিরাজ করছে বাহারি রঙের ফুল গাছের সমাহার, যার মধ্যে গোলাপের বিভিন্ন জাতি বেশি। এসব দেখে হিয়ার পাশাপাশি মুগ্ধ স্পর্শ নিজেও, যদিও এগুলো তার পূর্বে বহুবার দেখা, কিন্তু আবার দেখতে পেয়ে বাচ্চাটা যেন নতুন করে দেখার স্বাদ পাচ্ছে। এদিকে স্বাদে আসার মূল উদ্দেশ্য যে এই এক বাটি খিচুড়ি স্পর্শকে খাওয়ানো, তা ছাদের এই অবলীল সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিয়ে কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হিয়া। স্মরণে আসতেই জিভে কামড় দিয়ে হিয়া স্পর্শকে নিচে বসিয়ে ভাগিয়ে ভুগিয়ে খাওয়াতে শুরু করলো। দাদিমণি যে বলল দুরন্ত স্পর্শকে খাওয়ানো নাকি খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু কোথায়, স্পর্শ তো একদম ভদ্র বাচ্চার মতো একবার ছাদ বাগান দেখছে, তো একবার হিয়ার থেকে হাঙ্গুর পেরে পেরে এসে এক লোকমা করে খাচ্ছে। আসলে বাচ্চাদের খাওয়াতে লাগে ধৈর্য আর তার পাশাপাশি প্রাণ ভরা ভালোবাসা। দাদিমণির প্রাণ ভরা ভালোবাসা থাকলেও ধৈর্যের অভাবে সেটাও যেন হারিয়ে যেতে পলকে। হিয়া একবার স্পর্শকে খাওয়াচ্ছে তো আর একবার কবুতরের দিকে মুখ করে বলছে, এই স্পর্শ শোনা না খেলে কিন্তু কবুতরকে দিয়ে দেবো সব। হিয়ার কথা স্পর্শ হাসছে, না এটা তার খাবার, কেন কবুতরকে খেতে দেবে সে? কখনো বা কবুতর দিয়ে কাজ না হলে হিয়া কিছু খিচুড়ি ভাত ছিটিয়ে দিচ্ছে মাছের টবে আর বলছে, ফিশ খাচ্ছে, এবার তুমিও খাও, না হলে কিন্তু সব এই মাছগুলোকে দিয়ে দেবো। কি দেবো? স্পর্শ চোখ বড় বড় করছে, মানে সে খাবে। এভাবে প্রকৃতির মায়া দেখিয়ে দেখিয়ে হাজার হাজার কথার ফুজুরি ফুটিয়ে হিয়া খুব যত্ন করে স্পর্শকে খাওয়াচ্ছে। আর হিয়া আর স্পর্শের এই মুহূর্তটাকে ছাদের দরজার আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে উজান। যে সে যে হিয়াকে দেখতে এসেছে তা নয়, বরং হিয়া আসলে স্পর্শকে দেখে রাখার জন্য কতটুকু যোগ্য তাই যাচাই করতে এসেছে। কারণ এর আগের বার যেই আয়াটাকে স্পর্শ দেখে শুনে রাখার জন্য নিয়োজিত করা হয়েছিল, তিনি একবার স্পর্শকে খাওয়াতে গিয়ে স্পর্শ খাচ্ছে না দেখে রাগে স্পর্শের মুখ চেপে ধরে খাবার ঢুকিয়ে দিচ্ছিল। আর এই নির্মমতার দৃশ্য আর কারো নজরে না পড়েছিল উজানে। সেই আয়াকে তখনই হাজারটা কথা শুনিয়ে দিয়ে উজান তাড়িয়ে দেয়। এরপর আরও একজনকে নিয়োজিত করা হলেও সেও স্পর্শকে ঠিক করে দেখে রাখতে ব্যর্থ হয়। তাই এবার যাতে আর কোনো ভুলচুক না হয় তাই যাচাই করতে আসে উজান। আর তার পরীক্ষার হিয়া সাবলীলভাবে পাশ করে যায়। স্পর্শকে খাওয়াতে গিয়ে যে হিয়া ক্লান্ত হয়নি তা না, অনেক অনেক ক্লান্ত হয়েছে, কিন্তু একটা বারের জন্য বিরক্ত হয়নি। উজানের পিছনে অনেক কষ্ট সাধন করে উপরে এসে দাঁড়িয়েছিল দাদিমণি। তিনিও উজানের মতো হয়তো হিয়াকে পরখ করে নিতে চান বলে এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন স্পর্শ আর হিয়াকে। এদিকে স্পর্শকে দেখতে গিয়ে এবার উজানের চোখ আটকে যায় হিয়ার উপর। সকাল থেকে এতগুলো সময় সে হিয়ার দিকে ঠিক সেভাবে চোখ মেলে দেখেনি। তখন যদি তাকে জিজ্ঞেস করা হতো হিয়া দেখতে ঠিক কীরকম, এই প্রশ্নের উত্তরে হয়তো সে ঠিক করে দিতে পারতো না। কিন্তু এবার সে না চাইতেও হিয়ার দিকে তাকিয়ে আছে। হালকা বেগুনি রঙের জামাটা যেন একটু বেশি মানিয়েছে হিয়াকে। গায়ের রং দুধে আলতা রকমের না হলে ওই রঙকে কেউ শ্যামলতা আখ্যা দিলেও তা যেন যথেষ্ট সৌন্দর্যমণ্ডিত হয়েই চোখে লাগবে। চোখগুলো কোমর অবধি, না বেশি পাতলা না বেশি ঘন, তবে নিচের দিকে কুঁচকে আসায় তা বেশ ভালোই বানিয়েছে হিয়ার মুখে। উপরন্তু তখন মেহুর চুল কেটে দেওয়ার দারুণ ও সামান্য কেটে যাওয়া চুলগুলো একটা মৌপলি ক্লিপ দিয়ে বেঁধে রাখায় তা হিয়ার এই মাধুর্যকে যেন একটু বেশি বাড়িয়ে তুলছে। তার উপরে স্পর্শকে খুশি করতে গিয়ে হিয়া তার কানের এক পাশে গুজিয়ে নিয়েছে একটা গোলাপি রঙের গোলাপ, যা এই মুহূর্তে উজানের মতো যে কোনো পুরুষ জাতিকে কাবু করতে যথেষ্ট। দাদিমণি উজানের কাঁধে হাত রাখলেন, উজানের হুঁশ ফিরল। দাদিমণি মুচকি হাসলেন, হেসে বললেন, কি বললাম তোকে, এই মেয়ে একদম আলাদা, আমাদের দুরন্ত স্পর্শকে ঠিক সামলে নিতে পারবে। দাদিমণির কথায় উজান খুব একটা অসন্তুষ্ট হতে পারলেন না। একটা অজানা ভয় এখনও তার মনে কাজ করতে থাকলো। ভ্রু কুঁচকে দাদিমণিকে উদ্দেশ্য করে বলল, প্রথম দিন তাই বলে এতটাও ভরসা করে বসো না যাতে পূর্বের মতো পস্তাতে হয়। দাদিমণির উত্তরে কিছু বললেন না। জানেন বললেও উজানের মন এত সহজ শান্ত হবে না।
উনি উজানকে উপেক্ষা করে এবার ছাদের ভিতরে আসলেন। ইতিমধ্যে স্পর্শে পুরো বাটি খিচুড়ি খাওয়া প্রায় শেষ। বাহ, আজ আমার স্পর্শ বাবা তো দেখছি সব খেয়ে নিল। জাদু জানো নাকি হিয়া মা তুমি? জাদু জানি কি না তা বলতে পারবো না, তবে বাচ্চাদের খাওয়াতে গেলে নিজেকেও বাচ্চা হতে হয়, আজ বুঝলাম। দাদিমণি হাসলেন, আলতো হাতে বুলিয়ে দিলেন হিয়ার মাথায় হাত। দাদিমণি, একটা কথা ছিল, আমি তো আসলে জানতাম না আমি আজই সিলেক্ট হয়ে এখানে থেকে যাব। আমার এখনো অনেক জামা কাপড় বইপত্র নিয়ে আসা বাকি, যদি আপনারা একটু ব্যবস্থা করে দিতেন। হিয়ার কথায় উজান হালকা কেসে নিল, আলতো পায়ে স্পর্শকে এসে কোলে নিয়ে বলল, আপনি আপনার বাড়িতে ফোন করে বলুন কে নিয়ে আসা বাকি আছে, আমি ঠিকানা বলে দিচ্ছি। হিয়া আলতো করে হেসে উত্তর দিল, ধন্যবাদ। কথা অনুযায়ী হিয়া অর্পাকে ফোন করে বলে ওর যাবতীয় জিনিস উজানের বলে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য। হিয়ার নির্দেশে অর্পা সেদিন হিয়ার প্রয়োজনীয় জামাকাপড় বই খাতা সব গুছিয়ে নিয়ে পরের দিনই তা পাঠানোর ব্যবস্থা করে। ঢাকা হতে সেই জিনিসপত্রগুলো পৌঁছাতে সময় লাগে প্রায় 2 দিন। এই 2 দিনে হিয়া যতটা পেরেছে দাদিমণির সাথে থেকে এ বাড়ির সবার ব্যাপারে টুকিটাকি জানতে চেষ্টা করেছে। মেয়েও হচ্ছে দাদিমণির বোনের মেয়ের মেয়ে, মানে সম্পর্কে সে দাদিমণির নাতনি। মেহুর মা নেই, বাবা বিদেশ জব করে। তার পড়াশোনাটা ঢাকা শহরে হলেও মূলত সে মানুষ এই দাদিমণির কাছে। মেয়েও ছোট থেকে ভীষণ জেদি, মা বাবা কেউ কাছে না থাকায় সে হয়েছে একদমই একরোখা। সহজ কথা সহজভাবে বুঝতে চায় না। উজানের প্রতি অনেকটা দুর্বল। উপর থেকে উজান হচ্ছে এ বাড়ির বড় ছেলে, দ্বিতীয় সন্তান। কলেজ পড়াকালীন বাবাকে হারিয়ে এই শাহরিয়ার কুঞ্জের পুরো দায়ভার নিজের কাঁধে বহন করে নেয় সে। যেহেতু তার 2 চাচার কেউই এই শহরে থাকতো না, তাই পুরো শাহরিয়ার পরিবারকে সেই মুহূর্তে শক্ত খুঁটি গেড়ে দিতে নিজের সর্বাত্মক চেষ্টা করে সে। তবুও এত শত দায়িত্বের মাঝে নিজের স্নাতকটা বেশ ভালোভাবে পাশ করে উজান। চাকরি ছিল অগাধ সম্ভাবনা, তবে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এখনো ব্যবসাতে মনোনিবেশ করতে আগ্রহী সে। সবকিছু শেষে গল্পের ফাঁকে হিয়া এটাও জানতে পারে যে উজানরা 3 ভাই বোন। উজানের আগে যে বোনটা ছিল স্পর্শ তারই বাচ্চা। এরপর উজান, আর তারপর তার ছোট বোন উষ্ণা। উজানের মা আপাতত তার ছোট বোনের বাড়িতেই আছে, কিন্তু বিহান সে যে বলেছিল সে উজানের ভাই, তাহলে একটু ডিমি নিয়ে হিয়া বুঝতে পারল বিহান উজানের নিজের ভাই না, বরং ওরা কাজিন, তার মেজো চাচার বড় ছেলে। একটা সময় তারা একসাথে এই বাড়িতে থাকতো। দাদিমণি এ ব্যাপারে বেশি কথা বাড়ালো না, মনটা ভার হয়ে আসলো তার। হিয়াও জেসে আর কিছু জানতে চাইল না। এখনই সব জেনে নিতে চাইলে তাকে সন্দেহ করার প্রবল সম্ভাবনা আছে। এতটুকু যখন জানতে পেরেছে, বাকি রহস্য সে একটা সময় ঠিক উদ্ঘাটন করতে পারবে। এই 2 দিনে উজানের সাথে হিয়ার তেমন একটা কথা হয়নি, না হয়েছে খুব একটা দেখা। ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত ছিল উজান। বাড়িতে এসে 2 মুঠো ভাত অবধি খাবারও যেন সময় ছিল না তার। রাতে এসে স্পর্শকে দেখতে আসতো ঠিকই, কিন্তু রাতে 12টার পরে স্পর্শ হিয়ার বুকে লুটিয়ে ঘুমের রাজ্যে ঘুরে বেড়াতো। 2 দিন পর সকাল থেকে আকাশটা আজ ক্ষণে ক্ষণে রং বদল করেছে। কখনো আকাশ পরিষ্কার হয়ে শুভ্র মেঘের দেখা মিলছে, কখনো বা ভারী মেঘের স্তূপে ঢেকে সূর্য তার তেজ দেখাতে ব্যর্থ হচ্ছে। আকাশের এই মুহূর্তে মুহূর্তে রং বদলানো দেখে বুঝতে পারা যাচ্ছে না এখন কি আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামবে, না সূর্যি মামা মেঘ সরিয়ে তার মিষ্টি হাসি পৃথিবীতে ছড়িয়ে দেবে। তার উপর আজই আবার হিয়ার পাঠানো জিনিসগুলো আনতে যেতে হবে। উজান চেয়েছিলে নিবিড় যদি যেতে না পারে তাহলে সে নিজে গিয়ে সব নিয়ে আসবে, কিন্তু ওখান থেকে জিনিসটা কালেক্ট করতে লাগবে হিয়ার সাইন। তাই বাধ্য হয়ে হিয়াকে নিয়ে কুরিয়ার অফিসের দিকে যাত্রা শুরু করে উজান আর নিবিড় দুজনে। এদিকে মাঝপথে একটা কাজের জন্য নিবিড়ের জরুরি তলব আসতে উজান নিবিড়কে বলে তাকে আর হিয়াকে অফিসের সামনে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে তার পথে রওনা দিতে। হিয়া উজানকে আশ্বস্ত করে বলে সে একাই পারবে সবটা করতে। উজান কেন এত অস্থির হচ্ছে? উজান হিয়ার কথা শুনে না, বরং নিবিড়কে দাঁড় করিয়ে রেখে হিয়াকে নিয়ে কুরিয়ার অফিসে আসে। কুরিয়ার থেকে জিনিসগুলো তুলতে বেশি সময় লাগে না তাদের। সেটা তুলে নিয়েই 2 বড় ব্যাগ গাড়ির ডিকিতে ভরিয়ে দিয়ে নিবিড়কে বলে, তুমি গাড়ি নিয়ে আপাতত যাও, আমি হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। জরুরি তলবে নিবিড় তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে হিয়াকে নিয়ে বড় রাস্তা দিয়ে হাঁটতে থাকে উজান। একটা রিক্সা পেলেই তাতে তারা চড়ে বসবে, কিন্তু আপাতত এই রাস্তায় দেখা মিলছে না কোনো রিক্সা। আপনাকে আমি বললাম নিবিড় ভাইয়ার সাথে চলে যেতে, কিন্তু আপনি শুনলেন না। আমাকে একটা রিক্সায় তুলে দিলেই আমি ঠিক চিনে বাড়ি পৌঁছে যেতে পারতাম।
আপনি বড্ড বেশি কথা বলেন হিয়া। আবহাওয়ার অবস্থা দেখেছেন? যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। বাই এনি চান্স আপনার রাস্তায় কোনো অসুবিধা হলে দাদিমণি আমাকে রাগ করবে। আপনি কি চাইছেন যে আমি আপনার জন্য দাদিমণির বকা খাই? শুনুন, আমি একাই একটা মেয়ে ঢাকা থেকে যখন এত দূরে চিনে আসতে পেরেছি, তখন এতটুকু পথও আমি ঠিক চিনে যেতে পারতাম। হিয়ার কথায় উজান চোখ রাঙিয়ে হিয়ার দিকে তাকিয়ে উঠল। আজ অবধি সবাই তার হ্যাঁতে হ্যাঁ নাতে না করেছে, কিন্তু হিয়া যেন বড্ড লাগামহীন। অজানার আগুনের চাউনিতে দমে গেল হিয়া। সত্যি আবহাওয়াটা বড্ড খারাপ করছে। দমকা হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। এই ভারী বৃষ্টিতে শহরে প্রথম এসে একা চলাফেরা করা সত্যি চিন্তার বিষয়। দমকা হওয়ার চোটে কোনো রিকশায় যাবার জন্য রাজি হচ্ছিল না, বাড়িতে টাকার বিনিময়েও না। অনেক কষ্টে একটা রিকশা খুঁজে পাওয়া গেল। উজানকে চিনতে পেরে রিকশা দাদু আর কথা বাড়ালেন না, নিজের থেকে যেচে বাড়ি পৌঁছে দিতে চাইলেন। হুড় তুলে দিয়ে রিকশা পাশাপাশি বসে আছে উজান হিয়া। হিয়ার নজরের কাছে যেতে যে এই মুহূর্তে খুব অস্বস্তি লাগছে। কত কাছাকাছি সে আর উজান। হিয়া জড়সড় হয়ে বসে, যাতে তার হাঁটুর সাথে কোনোভাবে উজানের পা গিয়ে না লাগে। দমকা বাতাসে হিয়ার জামা উড়ে উপরে চলে আসে। হিয়া অস্থির হাতে সেটা আবার নামিয়ে হাঁটুতে হাত দিয়ে চেপে রাখছে। হিয়ার কোমর অবধি খুলে রাখা চুল উড়ে এসে বারবার বাড়ি খাচ্ছে উজানের গলার পাশে। না, চুলগুলো বড্ড স্বার্থপরতার পরিচয় দিচ্ছে আজ। কোনোভাবে হিয়ার কাছে থাকতে চাইছে না। উজানের গলার ভাঁজ আর কানের লতিগুলো বড্ড মনে লেগেছে যেন তাদের। এদিকে একটু উঁচু উঁচু রাস্তায় এসে রিকশা নামতে হিয়ার মাথা গিয়ে সোজা বাড়ি খেলো হিটের উপরে, লোহাটার উপর। আহ বলে আস্তে করে চিৎকার করলো হিয়া। কি একটা অবস্থা, একেবারে যাচ্ছে তাই। উজান এতক্ষণ হিয়ার এই নাজেহাল অবস্থা পর্যবেক্ষণ করেছিল। অস্থির হিয়াকে থামিয়ে দিয়ে সে শান্ত গলায় বলে উঠল, আপনি এত অস্থির কেন হিয়া? দেখি শান্ত হয়ে বসুন, জামাটা হাঁটুর কাছে ধরে রাখুন, আমি এদিকে দেখছি। হিয়া কিছু বলতে গিয়ে বলতে পারল না। জামাটা হাঁটুর কাছে চেপে ধরল। এরপর উজান যা করলো তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না হিয়া। হিয়ার সারা শরীরে লোমকূপ শিরশিরে উঠল। এ কি করছে উজান? উজান হিয়ার চুলগুলো দু হাতে গুছিয়ে এক হাতে মুঠো করে নিয়ে রাখলো। হিয়া চুপসে গেল। এদিকে কিছু দূর পৌঁছাতে শুরু হলো আরও ঘোর বিপদ। বৃষ্টি নামক অনাকাঙ্ক্ষিত সৌন্দর্য আকাশকে রাগ দেখিয়ে মুহূর্তে ঝরে পড়ল। মনে হচ্ছে ধারার সব পানি বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হয়ে এখন আবার বৃষ্টি হয়ে ধারায় এসে পতিত হচ্ছে। সাতটা মহাসূত্র হার মানবে পড়ন্ত এই বৃষ্টির উপর। এখন তো বসন্তের রঙিন ঘুড়ি ওড়াবার সময়। এ সময় যদি শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়ে বৃষ্টি হয়ে নামতে শুরু করে, কেমন লাগে? মেঘেদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সিক্ত আকাশে তার কান্না ছড়িয়ে যাচ্ছে। জমে গেছে হাঁসের চলকেলি, থেমে গেছে পথিকের পায়ে হাঁটা, বাগান বিলাসী হেনা ফুটে গেছে, পাখিরা নিড়ে ফিরে সংশয়ে পার করছে সময়। রিকশা দাদু দুধ হাত ছাতা খুলে লাগিয়ে নিলেন তার হ্যান্ডেলে। লাল হলুদ জোড়া কাটা পলিথিনের ব্যাগটা ঝটপট উজানের হাতে দিয়ে বললেন, বাবা এটা জড়িয়ে নাও, মা ভিজে যাচ্ছে। হিয়ার মুঠো করে ধরে রাখা চুলগুলো ছেড়ে দিয়ে উজান পলিথিনের ব্যাগটা দু হাত প্রসারিত করে দুদিকের হুডের সাইডে গুজিয়ে দিয়ে ধরে থাকলো। যা বাতাস দিচ্ছে, যদি পাছে খুলে পড়ে যায় এই ভয়। রিকশা দাদু দ্রুত পেডেল তুলে গন্তব্যের দিকে রওনা দিল। উজান বুঝতে পারছে না এই মুহূর্তে রিকশা চালিয়ে দেওয়াটা উচিত হবে কি না। রিকশা দাদু বলল, সমস্যা নেই বাবা, আর তো কিছু দেরির পথ। এরকম কত রোদ বৃষ্টিতে উনি রিকশা চালিয়েছেন। বৃষ্টি এতই তেজ যে পলিথিন ব্যাগের উপর দিয়ে এসে বৃষ্টির ছাট ছড়ো হচ্ছে উজানের সারা হেঁটে। হিয়াও কিছুটা কাকভেজা হয়ে আছে। পলিথিন দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে দুজনের সারা শরীরে। হিয়ার খুলে রাখা চুল এসে জড়ো হয়ে উজানের ভেজা হাতে লেপটে যাচ্ছে। এতেও শিরশিরে আমেজে দুজনের শরীর দিয়ে তপ্ত শ্বাস বেরোচ্ছে। কত কাছাকাছি আজ আবারও দুজন। হিয়ার নিঃশ্বাস এসে পড়ছে সামনে পলিথিন ধরে থাকা উজানের হাতের ওপর। মুহূর্তে উজানের শরীরে একটা অন্যরকম অনুভূতির ছোঁয়া দেখা মিলছে। সে রেস গিয়ে লাগছে হিয়ার উপরেও। সামান্য একটা গর্তে রিকশাটা স্লাইড করে পড়তে হিয়া ঝুঁকে যায়, ঘপ করে ধরে ফেলে উজানের মেলে দেওয়া হাতটাকে। ইস, কি বাজে একটা অবস্থা। কিছু সময় বাদে হাত ছেড়ে নিয়ে মনে একটাই দোয়া দরুদ পড়তে থাকে, কোনোভাবে যেন বজ্রপাত না পড়ে। তাহলে এমনিতে যা রোমাঞ্চকর কাহিনী চলছে, এরপর বজ্রপাতের শব্দে সে ভয়ে উজানকে জড়িয়ে ধরুক, কি বৃষ্টি হয়ে যাবে তখন ব্যাপারটা। ইয়ার কথা আজ প্রকৃতি মানতে নারাজ। আকাশ কাঁপিয়ে কোনো অন্ধকার বজ্রপাতের পর দুটো বিকট শব্দ কানে পৌঁছালো।
হিয়া নিজেকে শক্ত করলে অজান ভয় পেয়ে গেল। রিকশা দাদুকে বলল, দাদু তুমি গাড়ি থামাও, এভাবে বাড়ি ফেরা অসম্ভব। দাদু আর পারছিল না। রিকশা থামালেন। তিনজনে এসে জড়ো হলেন একটা বাড়ির সামনে নিচে। রাস্তা পেরিয়েই 2-3 কদম আসতে বৃষ্টি তার সুযোগ লুপে নিল, যা বেজার ভিজিয়ে দিল এই দুই প্রেম প্রেয়সীকে।